হেনরি রাইডার হ্যাগার্ডের এরিক ব্রাইটিজ এক। অনেক অনেক দিন আগে আইসল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল উইল উইলিবন্ডের পুত্র থ্যাংব্রন্ড। আরও আগে সেখানে বাস করত থরগ্রিমারের পুত্র এরিক ব্রাইটিজ। সেকালে শৌর্যবীর্য ও সৌন্দর্যে তার কোনো জুড়ি ছিল না, কিন্তু অকৃপণভাবে এরিককে এত কিছু দিয়েও একটা ব্যাপারে ঈশ্বর তার হাতটি খাটো করেছিলেন: সৌভাগ্য। সে সময় দুজন মহিলাও বাস করত দক্ষিণে, ওয়েস্টম্যান আইল্যান্ডের অদূরে। একজনের নাম গাদ্রাদা দ্য ফেয়ার, আরেকজন ছিল পিতৃহীনা, নাম সোয়ান হিল্ড। তার মায়ের নাম গ্রোয়া। সম্পর্কে মহিলা দুজন ছিল সৎ বোন। সেকালে তাদের দুজনের চেয়ে সুন্দরী আর কেউ ছিল না, তবে মাত্র দুটো ব্যাপার ছাড়া আর সব কিছুতেই তারা ছিল ভিন্ন। মিল ছিল শুধু তাদের রক্তে আর ঘৃণায়। তো এরিক ব্রাইটিজ, গাদ্রাদা দ্য ফেয়ার আর পিতৃহীনা সোয়ানহিলকে নিয়ে একটা কাহিনী বলবার আছে। এই দুই সুন্দরী মহিলা হুবহু একই সময়ে দেখেছিল পৃথিবীর আলো, কিন্তু এরিক ব্রাইটিজ ছিল তাদের 5 বছরের বড়। এরিকের বাবার নাম থরগ্রিমার আয়রন টো। অত্যন্ত শক্তিশালী লোক ছিল সে। একবার গম বুনে ক্ষেত থেকে ফেরার সময় সে পড়ে যায় একটা রেয়ার সার্কেসের মুখোমুখি। একটা পা কাটা পড়ে তার, কিন্তু ওই অবস্থাতেই এক পায়ে ভর করে একটা পাথরে হেলান দিয়ে সে খতম করে দেয় রেয়ার রেয়া সার্কটাকে। বীরত্বব্যঞ্জক এই কাজের জন্য সবার চোখে সে হয়ে দাঁড়ায় সম্মানের পাত্র। বেয়ার সার্ক হলো সেই জাতের মানুষ, লড়াইয়ের ভয়ঙ্করত্ব সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে। এরা সাধারণত আউটল। পরে সে ব্যবহার করত লোহার নাল লাগানো একটা কাঠের পা। থরগ্রিমার ছিল ধনী কৃষক, ধৈর্যশীল, ন্যায়পরায়ণ এবং বন্ধুভাগ্যে ভাগ্যবান। খানিকটা বেশি বয়সে সে বিয়ে করেছিল থরডের কন্যা সেবুনাকে। সেকালের মহিলাদের মধ্যে সেবুনাই ছিল শ্রেষ্ঠ। সে ছিল অত্যন্ত শক্ত মনের অধিকারী আর অন্তর্দৃষ্টি সম্পন্ন, কিন্তু স্বামী স্ত্রীর যে গাঢ় ভালোবাসা তা কখনোই গড়ে ওঠেনি তাদের দুজনের মধ্যে। অনেক বয়সে সেবুনা জন্ম দেয় তাদের একমাত্র সন্তান এরিক ব্রাইটিজের। গাদ্রাদার বাবা ছিল আসমুন্ডো আসমুন্ডোসন, মিদালহপের পুরোহিত। সেকালে আইসল্যান্ডের দক্ষিণে বসবাসকারী মানুষদের মধ্যে ধনে জ্ঞানে সেই ছিল সর্বশ্রেষ্ঠ। অনেক খামার ছিল তার, সওদাগরি, দুখানা জাহাজ ছাড়াও ছিল লম্বা একখানা যুদ্ধ জাহাজ। এছাড়া সে টাকা খাটাতো সুদে। তবে তার উপার্জনের প্রধান পথ ছিল জলদস্যুতা। একের পর এক লুণ্ঠন চালিয়েছে সে ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলোতে। লোকমুখে এখনো শুনতে পাওয়া যায় যৌবনে সে ছিল ভয়ঙ্কর এক জলদস্যু। আসমন্ডের চেহারা ছিল সুদর্শন, গভীর একজোড়া নীল চোখ, লম্বা দাড়ি। সর্বোপরি আইন বিষয়ে ছিল তার যথেষ্ট জ্ঞান। টাকার প্রতি আসমন্ডের ছিল সুগভীর ভালোবাসা, প্রায় সবার কাছে ছিল ভীতিপ্রদ। তবু অনেক বন্ধু ছিল তার, কারণ বয়স বাড়ার সাথে সাথে সে হয়ে উঠেছিল দয়ালু। সে বিয়ে করেছিল বিয়নের কন্যা গাদ্রাদাকে, ভদ্র ব্যবহারের জন্যে যাকে সবাই বলতো গাদ্রাদাদা জেন্টল। এই বিয়ের ফলে জন্মলাভ করেছিল দুটো সন্তান, রিয়ন আর গাদ্রাদা দ্য ফেয়ার। যৌবনে রিয়ন হয়ে উঠেছিল তার বাবার মতোই, সবসময় ছুটে বেড়াতো টাকার পেছনে, কিন্তু বাবার চেহারাটুকু ছাড়া আর সব ব্যাপারে
মায়ের মতো ছিল গাদরাদা দ্য ফেয়ার। পিতৃহীনা সোয়ানহিল্ডের মা ছিল ডাইনি গ্রোয়া। ফিনল্যান্ড তার দেশ। লোকে বলে একবার ওয়েস্টম্যান আইল্যান্ডের পাশ দিয়ে যাবার সময় তার জাহাজ পড়ে গিয়েছিল উত্তর পূর্ব দিক থেকে ধেয়ে আসা এক মারাত্মক ঝড়ের কবলে। লক্ষ্যহীনভাবে ছুটতে ছুটতে একটা ডুবো পাহাড়ে ধাক্কা লেগে ধ্বংস হয়ে গেল তার জাহাজ। রানের জালে আটকা পড়ে ডুবে গেল সবাই, শুধু গোয়া রক্ষা পেল তার জাদুর বদৌলতে। পরদিন সকালে দল ছাড়া দু চারটে ঘোড়ার আশায় পুরোহিত আসমুন্ডো এলো সাগর সৈকতে। দেখলো রক্তলাল ক্লোক আর সোনার কোমর বন্ধনে পরে একটা পাথরের উপর বসে আছে সুন্দরী এক মহিলা। রাশি রাশি কালো চুল বিন্যস্ত করতে করতে গান গাইছে। পদপ্রান্তে জলাশয়, সেখানে ধীরে ধীরে দোল খাচ্ছে একটা মৃতদেহ। আসমুন্ডো জানতে চাইল সে কোত্থেকে এসেছে। জবাবে সে বলল সোয়ার্স বাদ থেকে। এরপর আসমুন্ডো জানতে চাইল তার আত্মীয় স্বজনেরা কোথায় আছে, কিন্তু জবাবে মৃতদেহটা দেখিয়ে সে বলল এটা ছাড়া তার আর কেউই অবশিষ্ট নেই। লোকটাকে জিজ্ঞেস করলো আসমুন্ডো। জবাবে মৃদু হেসে একটা গান ধরল সে। গানের মধ্যেই জানা গেল জাহাজ ডুবির কাহিনী। জানা গেল কিভাবে অন্যান্যদের সাথে মৃত্যুবরণ করলো তার স্বামী, এবং এক পর্যায়ে উচ্চারিত হলো পুরোহিতের নাম। তুমি আমার নাম জানলে কিভাবে? জিজ্ঞেস করলো আসমুন্ডু। ধীরে ধীরে যখন জাহাজ ডুবে যাচ্ছিল তোমার নাম ধরে চিৎকার করছিল শঙ্খচিলের দল। তাহলে তো খুবই সৌভাগ্যের কথা, বলল আসমুন্ডো। কিন্তু আমার মনে হয় তুমি একটা পরী। হ্যাঁ, জবাব দিল সে, পরী এবং সুন্দরী। তুমি যে সুন্দরী একথা সত্য। এখন বলো মৃত এই লোকটাকে নিয়ে কি করব আমরা? এভাবেই রেখে দাও, আবদ্ধ থাকুক সে র্যানের বাহু পাশে। সমস্ত স্বামীর সৌভাগ্য হোক ওভাবে শুয়ে থাকার। আর কথা বাড়ালো না আসমুন্ডু। বুঝতে তার বাকি নেই যে গ্রহ একটা ডাইনি, তবে সে তাকে মেডাল হফে নিয়ে গিয়ে দান করলো একটা খামার। সে খামারে একাকী বসবাস শুরু করলো গ্রোয়া, এবং তার জ্ঞানের সাহায্য নিয়ে মাঝে সাঝেই খুব উপকৃত হতে লাগলো আসমুন্ডু। আশ্চর্য একটা ঘটনা ঘটলো কিছুদিন পর। একটি কন্যা সন্তান প্রসব করলো গাদ্রাদা দ্য জেন্টল। ওই একই দিনে একই সময়ে গ্রোয়া জন্ম দিল একটি কন্যা সন্তানের। লোকে কানাঘুষা করতে লাগলো পুরোহিত আসমুন্ডু এই শিশুটিরও পিতা। রেগে আগুন হয়ে আসমুন্ডু বলল যত সুন্দরী হোক কোনো ডাইনির গর্ভে তার সন্তান জন্মলাভ করতে পারে না। কানাঘুষা অবশ্য চলতেই থাকলো, কারণ কন্যাটিকে আসমুন্ডু আপন সন্তানের মতোই ভালোবাসে। এ ব্যাপারে গ্রোয়াকে প্রশ্ন করলে অশুভ হেসে সে জবাব দেয় যে এ বিষয়ে সে কিছুই বলতে পারবে না। শিশুটির পিতাকে সে কখনো দেখেনি। গভীর রাতে সে উঠে আসে সাগরের বুক থেকে। একথা শুনে কেউ কেউ বলল ওটা তাহলে জাদুকর কিংবা গ্রোয়া মৃত স্বামীর প্রেতাত্মা। কিন্তু অনেকে বলে গ্রোয়া মিথ্যে কথা বলছে। এরকম পরিস্থিতিতে মহিলারা প্রায় সবসময় মিথ্যে কথাই বলে। যাই হোক, শিশুটি গ্রোয়ার কাছেই প্রতিপালিত হতে লাগলো। আর তার নাম রাখা হলো সোয়ান হিল্ড। এদিকে গাদ্রাদা দ্য জেন্টাল কন্যা সন্তান জন্মলাভ করার 1 ঘন্টা আগে আসমুন্ডু গেল এদিকে গাদ্রাদা দ্য জেন্টালের কন্যা সন্তান জন্মলাভ করার 1 ঘন্টা আগে আসমুন্ডু গেল মন্দিরে। বেদির উপরে সে যে পবিত্র আগুনটা দিনরাত জ্বলে সেটা একটু উস্কে দেয়া দরকার। আগুন উস্কে দিয়ে বেঞ্চের উপর বসে পড়ল আসমুন্ডু। দেবী ফেরিয়ার মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় হয়ে গেল গভীর ঘুমে আসন্ন, এবং ঘুমের মধ্যে দেখলো অত্যন্ত অশুভ একটা স্বপ্ন। সে দেখলো অসাধারণ সুন্দর একটা ঘুঘুর জন্ম দিল গাদ্রাদা দ্য জেন্টল, যার পালকগুলো রূপোর তৈরি। ওদিকে ডাইনি গ্রোয়া প্রসব করলো সোনালি এক সাপ।
ঘুঘু আর সাপ বসবাস করতে লাগলো একসাথে, কিন্তু সবসময় ঘুঘুটাকে খতম করে দেওয়ার একটা সুযোগের সন্ধানে রইল সাপটা। অবশেষে কোলব্যাক ফেলের উপর দিয়ে উড়ে এলো বিরাট এক রাজহাঁস, যার জিভ একটা তীক্ষ্ণধার তরবারি। ঘুঘুটাকে দেখে ভালোবেসে ফেলল রাজহাঁস। ঘুঘুটাও পড়ে গেল রাজহাঁসের ভালোবাসায়, কিন্তু তাদের পেছন থেকে হঠাৎ ফনা তুলল সাপটা। হত্যা করতে উদ্যত হলো ঘুঘুটাকে, কিন্তু নিজ ডানা দিয়ে ঘুঘুটাকে আড়াল করে সাপটাকে মেরে তাড়িয়ে দিল রাজহাঁস। ঠিক তখনই সেখানে উপস্থিত হয়ে রাজহাঁসটাকে তাড়িয়ে দিল আসমুন্ডু। অনেক উপরে উঠে রাজহাঁসটা উড়ে চলল দক্ষিণ দিকে। সাপটা এগোতে লাগলো সাগর পথে, কিন্তু হতাশ হয়ে অন্ধ হয়ে গেল ঘুঘুটা। এবার এলো ঈগল উত্তর থেকে এক ঈগল উড়ে এসে ধরতে চাইল ঘুঘুটাকে। চিৎকার করে পালাতে লাগলো ঘুঘু, কিন্তু ঈগল হলো ক্রমেই নিকটবর্তী। অবশেষে দক্ষিণ থেকে আবার ফিরে এলো রাজহাঁস। গলা পেঁচিয়ে আছে সেই সোনালি সাপটা, আর একটা দাঁড়কাক উড়ে আসছে তাদের পেছনে পেছনে। ঈগলটাকে চোখে পড়তেই গলা ছেড়ে ডেকে উঠল রাজহাঁসটা। এক ঝটকায় গলা থেকে ঝেড়ে ফেললো সাপটাকে। সোনালি একটা ঝলক তুলে সাপটা অদৃশ্য হয়ে গেল সাগরে। তারপর লড়াই শুরু হলো ঈগল আর রাজহাঁসের। একসময় ডানার প্রচণ্ড আঘাতে ঈগলটাকে শেষ করে ঘুঘুর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলো রাজহাঁসটা। হঠাৎ বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে এসে রাজহাঁসটাকে তাড়িয়ে দিল তীর ছুঁড়ে ছুঁড়ে। লোকজনের মধ্যে আসমুন্ডুকে দেখা গেল না। এই ঘটনায় মনোবল আবার ভেঙে গেল ঘুঘুটার। একটু পরে আবার ফিরে এলো রাজহাঁস দারকাকটাকে সঙ্গে নিয়ে। এবারে আসমুন্ডের সমস্ত জ্ঞাতি গোষ্ঠী, এমনকি অপরিচিত অনেক লোকও রুখে দাঁড়ালো তাদের বিরুদ্ধে। রাজহাঁসটা উড়ে গেল আসমুন্ডের পুত্র রিয়নের দিকে। মুহূর্তে তাকে খতম করলো জীবের তরবারি দিয়ে। ইস্পাতের ঠোঁট আর নকলা দারকাকটার হাতেও বহু লোক মারা পড়ল। অবশেষে সবাই পালিয়ে গেল ঘুঘুর পাশে গিয়ে শুতেই ঘুমে ঢলে পড়ল রাজহাঁসটা। পালিয়ে গেলে ঘুঘুর পাশে গিয়ে শুতেই ঘুমে ঢলে পড়ল রাজহাঁসটা। আর ঠিক তখনই সাগর থেকে সাপটা উঠে এলো চুপিসারে। লোকজনদের তাকে অনুসরণ করতে বলে গিয়ে জড়িয়ে ধরল রাজহাঁসের গলা। তার দংশনে মারা গেল ঘুঘুটা। ঘুম থেকে জেগে উঠল রাজহাঁস আর দারকাক। শুরু হলো তুমুল লড়াই। একে একে সবাই মারা পড়লো তাদের দুজনের হাতে, কিন্তু সাপটা তখনও রাজহাঁসের গলা ছাড়েনি। একসময় জড়াজড়ি করতে করতে সাপ আর রাজহাঁস উভয়ে পড়ে গেল সাগরে। অনেক দূরে সাগরের বুক থেকে লাফিয়ে উঠল বিশাল এক অগ্নিশিখা। ঘুম থেকে জেগে উঠে কাঁপতে কাঁপতে মন্দির ত্যাগ করলো আসমুন্ডু। সে বাড়ির দিকে এগোচ্ছে, এমন সময় চিৎকার করতে করতে ছুটে এলো এক মহিলা। শিগগির শিগগির চিৎকার করে বলল সে, শিগগির বাড়ি যান। একটা কন্যা সন্তান লাভ করেছেন আপনি, কিন্তু গাদরাদা ওদিকে মরতে বসেছে। তাই না, বলল আসমুন্ডু। অশুভ স্বপ্ন দেখার পর শুনতে পেলাম অশুভ সংবাদ। মেডাল হপের বিশাল হলঘরে একটা পালঙ্কে শুয়ে আছে মুমূর্ষ গাদ্রাদা দ্য জেন্টল। স্বামী, তুমি এসেছো, বলল সে। হ্যাঁ, বড় অশুভক্ষণে তুমি এসেছো, কারণ আমি আর বেশিক্ষণ নেই। এবার শোনো, এই শিশুকে কোলে নিয়ে চুমো খাও, পবিত্র পানি ছিটিয়ে দাও ওর সারা শরীরে, তারপর নাম রাখো আমার নাম অনুসারে। স্ত্রীর কথা মতো কাজ করলো আসমুন্ডু। শোনো স্বামী, সারা জীবন আমি তোমার প্রতি সৎ থেকেছি, যদিও তুমি পুরোপুরি সৎ ছিলে না। এবার তোমাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। শপথ করো, যদিও এটা কন্যা সন্তান, একে তুমি ধ্বংসের মুখে ঠেলে না দিয়ে লালন পালন করবে যথাসাধ্য। শপথ করছি, বলল আসমুন্ডু। এবার শপথ করো, ডাইনি গ্রোয়াকে কখনোই স্ত্রীর মর্যাদা দেবে না, এমনকি কোনো সম্পর্ক রাখবে না তার সাথে। এ তোমারই ভালোর জন্যে।
কারণ এসব কাজ করলে ওই ডাইনি ডেকে আনবে তোমার মৃত্যু। শপথ করছো? হ্যাঁ, শপথ করছি, বলল আসমুন্ডু। বেশ, কিন্তু স্বামী, শপথ ভঙ্গ করলে তুমি এবং তোমার বাড়ির সবাই পড়বে অমঙ্গলের কবলে। এবার বিদায় দাও আমাকে। সময় ফুরিয়ে এলো। ঢুকে পড়ে স্ত্রীকে চুম্বন করলো আসমুন্ডু। তারপর কাঁদলো কিছুক্ষণ। নিজের মনে স্ত্রীর জন্য সত্যি খানিকটা ভালোবাসা জমা ছিল তার। বাচ্চাটাকে দাও, বলল গাদরা দা জেন্টল। যাওয়ার আগে শেষবারের মতো বুকে নিই ওকে। শিশুটিকে নিয়ে তার কালো চোখ জোড়ার দিকে তাকিয়ে বসে বলে উঠল সে, সারা আইল্যান্ডে তুই হবি সবচেয়ে সুন্দরী। দর্শনীয় একটা ভালোবাসা হবে তোর। তারপর হারিয়ে ফেলবি সেই ভালোবাসা, অবশেষে ফিরে পাবি আবার। কথাগুলো বলতে বলতে তার মুখ হয়ে উঠল প্রেতাত্মাদের মতো উজ্জ্বল। কথা শেষ করেই সে ঢলে পড়ল মৃত্যুর কোলে। সুখাভিভূত হয়ে পড়ল আসমুন্ডু। শেষকৃত্যের পর কেন যেন বারবার তার মনে হতে লাগলো সেই স্বপ্নের কথা। স্বপ্নের অর্থ উপলব্ধি করার ব্যাপারে গুরুয়ার বিশেষ দক্ষতা আছে। শিশুটির বয়স 1 সপ্তাহ হবার পর ভয়ে ভয়ে আসমুন্ডু গেল গুরুয়ার কাছে। শপথের চিঠি খসখস করতে লাগলো তার মনের মধ্যে। বাড়িতে ঢুকে আসমুন্ডু দেখলো শিশু কোলে নিয়ে একটা গদি মোড়া আসরে বসে আছে গরোয়া। এই শিশুটিও অত্যন্ত সুন্দর। স্বাগতম প্রভু, বলল সে। আগমনের কারণ জানতে পারি? আমি একটা স্বপ্ন দেখেছি। তুমি ছাড়া তার অর্থ আর কেউ উদ্ধার করতে পারবে না। হতে পারে, জবাব দিল সে। স্বপ্নের অর্থ উদ্ধারে আমার খানিকটা নৈপুণ্য আছে বটে। অন্তত শুনি তো আগে। পুঙ্খানুপুঙ্খানুভাবে স্বপ্নের বর্ণনা দিল আসমুন্ডু। তোমার স্বপ্নের অর্থ যদি বলতে পারি তাহলে কি দেবে আমাকে? জিজ্ঞেস করলো গ্রোয়া। কি চাও? আমার মনে হয় ইতিমধ্যেই আমি তোমাকে অনেক কিছু দিয়েছি। কথা মিথ্যে নয় প্রভু, তাকালো সে কোলে শিশুটির দিকে। তবে আমার চাহিদা অতি সামান্য। শিশুটিকে তুমি কোলে নাও, পবিত্র পানি ছিটিয়ে দাও ওর সারা শরীরে, তারপর নামকরণ করো। লোকে নানা কথা বলবে, এসব পিতার কর্তব্য। লোকের কথায় কি এসে যায়? তাছাড়া শিশুর নামকরণের মাধ্যমেই তুমি ওদের ফেলে দেবে ধাঁধায়। ওর নাম হবে পিতৃহীনা সোয়ান হিল্ড। এই মূল্যই আমি চাই। ইচ্ছে থাকলে পরিশোধ করো। স্বপ্নের অর্থ বলো। নামকরণ আমি অবশ্যই করব। না, আগে নাম রাখো, তাহলে তোমার হাতে আর ওই শিশুর কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। সুতরাং শিশুটিকে কোলে নিয়ে পানি ছিটিয়ে দিল আসমুন্ডু। তারপর নাম রাখলো। এবারে গ্রোয়া বলল, প্রভু, এই হলো তোমার স্বপ্নের অর্থ। যদি না জ্ঞান আমার সাথে প্রতারণা করে। রূপোর ওই ঘুঘু হলো তোমার কন্যা গাদরাদা, আর সোনার ওই সাপ আমার কন্যা সোয়ান হিল্ড। সার্বক্ষণিক একটা ঘৃণা বিরাজ করবে দুজনের মধ্যে। রাজহাঁস হলো অত্যন্ত শক্তিশালী এক মানুষ। দুজনেই যাকে ভালোবাসবে। ওদিকে সে দুজনকে ভালো না বাসলেও থাকবে উভয়েরই অধিকারের আওতায়। তারপর তুমি ওকে তাড়িয়ে দেবে, কিন্তু সে আবার ফিরে আসবে তোমাদের বাড়ির সবার জন্যে দুর্ভাগ্যের কারণ হয়ে। এবারে তোমার কন্যা হয়েও যাবে ওর ভালোবাসায় অন্ধ। তারপর উত্তর থেকে তোমার কন্যাকে বিয়ে করতে আসবে ঈগল, নামজাদা এক ভূস্বামী, যে মারা পড়বে রাজহাঁসের হাতে। ইস্পাতের ঠোঁটওয়ালা দ্বারকাক হলো আরেক বীর, তার হাতেও মারা পড়বে বহু সংখ্যক লোক। তবে গাদ্রাদা হার মানবে সোয়ানহিল্ডের কাছে। বাকি স্বপ্নের অর্থ সেটা নিয়তি নির্ধারণ করবে, কিন্তু এটা সত্যি যে শক্তিশালী ওই বীর নিশ্চিহ্ন করে দিবে তোমার বংশ। ভীষণ রেগে গেল আসমুন্ডু। দারুণ চালাক তুমি। তাই শিশুটির নামকরণ করালে আমাকে দিয়ে, বলল সে। নইলে ওকে শেষ করে দিতাম এই মুহূর্তে। সেটা আর পারবে না প্রভু, তুমি যে ওকে কোলে নিয়েছো, হেসে জবাব দিল গ্রোয়া। তার চেয়ে বরং গাদরা দাদা ফেয়ারকে রেখে আসো কোল্ডব্যাক পাহাড়ে। শেষ হয়ে যাক অমঙ্গলের শেকড়। আর শোনো,
স্বপ্ন তুমি পুরোটা দেখনি, কারণ আপন নিয়তিতে তোমার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই আবার বলি, গাদরাদাকে পাহাড়ে পাঠিয়ে নিজের জীবন করে তোলো নির্বিঘ্ন। তা হতে পারে না। ওকে লালন করার শপথ শপথ নিয়েছি আমি, এবং শপথ ভাঙা অসম্ভব। বেশ, হাসলো গ্রোয়া। নিয়তিরই জয় হোক, যথাসময়ে হোক যা হবার। স্মৃতিস্তম্ভ তৈরির জন্য যথেষ্ট জায়গা রয়েছে কোলব্যাক পাহাড়ে। সাগরও মৃতকে আড়াল করতে জানে। আসমন্ড সে স্থান ত্যাগ করলো প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে। 2. গাদ্রারদা দ্য জেন্টলের মৃত্যুর 5 বছর আগে কোলব্যাকের জলাভূমি অঞ্চলে র্যান নদীর তীরে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিল সেবুনা থরগ্রিমার আয়রন টোর স্ত্রী। বাবা নবজাত সন্তানকে দেখতে আসতেই চিৎকার করে সে বলে উঠল, অপূর্ব এক শিশু জন্ম নিয়েছে। চুল তার সোনার মতো হলুদ, চোখ তারার মতো উজ্জ্বল। স্ত্রীর মুখে এইসব শুনে থরগ্রিমার শিশুটির নাম রাখল এরিক ব্রাইটিজ। ঘোড়ার পিঠে কোলব্যাক থেকে মেদালহফ 1 ঘন্টার পথ। কয়েক বছর পর ইউল ভোজে যোগদান এবং মন্দিরে পুজো করার জন্যে এরিক সহ থরগ্রিমার এলো মিদালহফে। সোয়ানহিল্ডকে নিয়ে গ্রোয়াও এখন মিদালহফেই থাকে। কিছুক্ষণের মধ্যেই 3 শিশু মেতে উঠল খেলায়। কাঠের একটা ঘোড়ায় চলল গাদ্রাদা। এরিক সেটাকে ঠেলতে লাগলো। রেগে মেগে ধাক্কা দিয়ে গাদ্রাদাকে ফেলে দিল সোয়ানফিল্ড। তারপর নিজেই ঘোড়ায় চড়ে ঠেলতে বলল এরিককে, কিন্তু এরিক তাতে রাজি হলো না। চিৎকার করে উঠল সোয়ানহিল্ড, আমি চাইলে ঠেলতে তোমাকে হবে এরিক। পাশ থেকে ঘোড়াটাকে এত জোরে ঠেলা দিল এরিক যে উনুনে পড়তে পড়তে রক্ষা পেল সোয়ানহিল্ড। রেগে আগুন হয়ে লাফিয়ে উঠেই জ্বলন্ত একটা কাঠের টুকরো সে ছুঁড়ে মারল গাদ্রাদার দিকে। পোশাকে খানিকটা ফুরে গেল তাতে। হেসে লুটিয়ে পড়ল উপস্থিত সবাই, কিন্তু দূরে দাঁড়িয়ে ভুকুটি করল গ্রোয়া। বিড় করে আওড়াতে লাগলো ডাইনি মন্ত্র। ওভাবে তাকিয়ে আছো কেন, বলল আসমন্ডু। ছেলেটা তো সুন্দর, মনও খুব ভালো। হ্যাঁ সুন্দর, সুন্দরই থাকবে ও সারা জীবন। তবু পেরে উঠবে না দুর্ভাগ্যের সাথে। বীরের মতো মৃত্যুবরণ করবে ও, তবে সে মৃত্যু ওর শত্রুদের হাতে হবে না। ধীরে ধীরে কেটে গেল বছরের পর বছর। গ্রোয়াকে গভীরভাবে ভালোবেসে ফেলল আসমন্ডুসন, তবে স্ত্রীর মর্যাদা দিল না, কারণ শপথের কথা সে পুরো ভুলে যায়নি। এতে খুবই রেগে গেল গ্রোয়া। বারবার তাগাদা দিতে লাগলো বিয়ে করার জন্যে, কিন্তু আসমন্ডু কিছুতেই রাজি হলো না। তবে বিয়ে হোক বা না হোক, ওঠা বসা করতে লাগলো সে গ্রোয়ার কথা মতো। গাদ্রাদা যা জেন্টল গত হবার পর কেটে গেছে 20টা বছর। গাদ্রাদা দ্য ফেয়ার এবং পিতৃহীনা সোয়ানহিল্ড উভয়েই এখন পরিপূর্ণ যুবতী। এরিকও এখন 25 বছরে এমন এক যুবক যেমনটা আর খুঁজে পাওয়া যাবে না পুরো আইসল্যান্ডের কোথাও। চুল তার সোনার মতো হলুদ, ধূসর চোখ জোড়ায় তরবারির তীক্ষ্ণ তা। অত্যন্ত ভদ্র সে, দেহ মহিলাদের মতো কমনীয়, কিন্তু এ বয়সেই সে শক্তি ধরে 2 জন মানুষের। আশেপাশের মধ্যে এমন কেউ নেই যে লাফ, সাঁতার কিংবা কুস্তিতে পাল্লা দিতে পারে এরিক ব্রাইটিজের সঙ্গে। যদিও এ যাবৎ বীরত্বব্যঞ্জক কোনো কাজ করেনি, তার সুনাম ফিরছে লোকের মুখে মুখে। বর্তমানে কোলব্যাকেই নিজেদের খামারের পরিচর্যায় সে ব্যস্ত, কারণ থরগ্রিমার আয়রন টো আর এই পৃথিবীতে নেই। মহিলারা তার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে, আর এটাই হয়েছে তার জ্বালা। শৈশব থেকে সে শুধু একজনকেই ভালোবাসে, এবং তাকেই ভালোবেসে যাবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত।
আসমন্ডের কন্যা গাদ্রাদা দ্য ফেয়ার। সৌন্দর্যে সে অদ্বিতীয়া, কণ্ঠ যেন কানে মধু বর্ষণ করে। কাজ ছাড়িয়ে নেমে গেছে সোনালি চুলের ঢল। হেকলার তুষারও যেন হার মানবে তার গায়ের রঙের কাছে। লম্বা লম্বা পল্লব সমৃদ্ধ গভীর কালো একজোড়া চোখ, ছিপছিপে শরীর, বুদ্ধিতে তাকে হার মানানোর সাধ্য খুব কম মানুষই রাখে। সৌন্দর্যে সোয়ানহিলও কম যায় না। গাঢ় রঙের ছিপছিপে শরীর, সাগরের নীল মাখানো চোখ, হাঁটুর নিচে নেমে গেছে কোঁকড়ানো চুল। তার মনের তল খুঁজে পাওয়া ভার। আলাপ করে সে খোলামেলা আলাপ করে সে খোলামেলা মন নিয়ে, কিন্তু সে মনের গভীরে রয়েছে অশুভ গৃহ চিন্তা। মানুষকে প্রলুব্ধ করার পর ধোঁকা দেয়া তার অন্যতম আনন্দ। ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতি রয়েছে তার অতিরিক্ত লোভ। জাদুবিদ্যার চর্চাও সে কম করেনি, কিন্তু ভাগ্য তাকে আকৃষ্ট করেছে এমন একজনের প্রতি যার কোনো আকর্ষণ নেই তার প্রতি। সেই মানুষটি হলো এরিক ব্রাইটিজ। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, তাকে না পেলে যেন অন্ধকার হয়ে যাবে সোয়ানহিল্ডের পৃথিবী। এরিককে জয় করার জন্য ইতিমধ্যেই নানা রকম ডাইনি মন্ত্র প্রয়োগ করেছে সে, কিন্তু কিছুতেই কিছু হয়নি, কারণ এরিকের মন জুড়ে রয়েছে শুধু গাদ্রাদা। মার সাথে খুব একটা বনিবনা নেই সোয়ানহিল্ডের, তবু এ ব্যাপারে সে গেল পরামর্শ নিতে। সব শুনে গলা সরে গলা ছেড়ে হেসে উঠল গোয়া। তুই কি ভেবেছিস আমি অন্ধ? বলল সে। এসব আমি অনেক আগে থেকেই জানি, কিন্তু তুই একটা পাগলি। এরিকের পিছু ছেড়ে দে, ওর চেয়ে ভালো শিকার আমি তোকে জোগাড় করে দেব। না, তা হবে না, বলল সোয়ানহিল্ড। আমি এরিককেই চাই। গাদ্রাদাকে আমি ঘৃণা করি, সুতরাং ওকে হারাতেই হবে। এখন তোমার কিছু পরামর্শ দেওয়ার থাকলে দাও। আবার হেসে উঠল গ্রোয়া। যেভাবে ঘটার কথা, ঘটনা সাধারণত সেভাবেই ঘটে। এখন আমার পরামর্শ হলো, গাদ্রাদার সৌন্দর্য সম্বন্ধে আসমন্ড খুব সচেতন, সুতরাং তার বিয়ে হবে নিশ্চয় ঐশ্বর্যশালী কোনো লোকের সঙ্গে। এদিকে ব্রিয়নের চিন্তাধারা তার বাবার মতোই। চুপচাপ সব কিছু লক্ষ্য রাখবো আমরা। তারপর সময় বুঝে আসমন্ড আর ব্রিয়নের কাছে গিয়ে শপথ করে বলবো যে গাদ্রাদা এরিকের কাছে তার সতীত্ব হারিয়েছে। এতে রেগে গিয়ে গাদ্রাদার সঙ্গে এরিকের মেলামেশা বন্ধ করে দেবে আসমন্ড। ইতিমধ্যে আরেকটা কাজ করব আমি। উত্তরে একজন লোক বাস করে যার নাম ওসপাকার ব্ল্যাক টুথ। লোকবল, অর্থবল, কোনো দিকেই তার কমতি নেই। আমি আসমন্ডের দেয়া কৃতদাস কোলকে পাঠাবো সেই অস অস্পাকারের কাছে। সবাই কোলকে বোকা বলে, কিন্তু ওর মতো বুদ্ধি খুব কম মানুষের মাথাতেই আছে। কথায় কথায় একসময় গাদ্রাদার সৌন্দর্য বর্ণনা করবে কোল। ফলে বিয়ের জন্য বর্তমানে উন্মুখ হয়ে থাকা বিপত্নিক ওসপাকার এখানে এসে উপস্থিত হতে মোটেই দেরি করবে না। এভাবে সব যদি ভালোই ভালোই ঘটে, তুই তোর শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারিস। কিন্তু এই বুদ্ধি যদি ব্যর্থ হয়, তাহলে আরও দুটো বুদ্ধি আছে। একটা হলো সৌন্দর্যে তুই ভোলাতে চেষ্টা করবি এরিককে। রূপ তোর কারো চেয়ে কম নয়, এবং রূপের কাছে সব পুরুষই দুর্বল। তাছাড়া একটা আরোগ দেব তোকে, যার এক চুমুকই এরিকের হৃদয় গলিয়ে ফেলার পক্ষে যথেষ্ট। তবে এর চেয়ে নিশ্চিত আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি মা? তোর আছে একটা ছুরি, আর গাদ্রাদার আছে একটা হৃৎপিণ্ড। মৃতা মহিলা ভালোবাসার অনুপযুক্ত। মাথা ঝাঁকিয়ে সোয়ানহিল্ড তাকালো গ্রোয়ার মুখের দিকে। জয়ের যখন এমন পথ আছে, প্রয়োজনে সে পথে পা বাড়াতে আমি দ্বিধা করব না মা। তোকে জন্ম দিয়েছি বলে সত্যি এবার গর্ব হচ্ছে আমার।
সুখ সাহসীদের জন্যে। সুখের রয়েছে রকম ফের, কেউ ক্ষমতা পেয়ে সুখী, কেউ ঐশ্বর্য, আর কেউ বা সুখী কোনো মানুষকে পেয়ে। তুই যদি এরিককে পেয়েই সুখী হতে চাস, প্রয়োজনে পথের কাঁটা গাদরাদাকে সরিয়ে দিতে ইতস্তত করিস না। কিন্তু প্রথমে আমাদের উচিত হবে সহজ পথটা অবলম্বন করা। আমিও ঘৃণা করি ওই মেয়েটিকে, প্রধানত ওর জন্যেই আসমন্ড বিয়ে করেনি আমাকে। ওর মৃত্যু দেখার জন্যে আকুল হয়ে আছে আমার মন। মৃত্যু না হলে অন্তত দেখতে চাই ভীষণ অপছন্দের কোনো মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই বাড়ি সে ত্যাগ করছে চোখ মুছতে মুছতে। সুতরাং আর কখনো না হোক। এই ব্যাপারে ওর বিরুদ্ধে আমাদের নেমে পড়া উচিত, হাত ধরাধরি করে। বেশ, তাই হবে, বলল সোয়ানহিল্ড। আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা না করলে তুমিও ফাঁকিতে পড়বে না। কিছুদিনের মধ্যেই গ্রোয়ার বার্তা নিয়ে রওনা হয়ে গেল কোল। তুষারপাত শুরু হলো অঞ্চল জুড়ে। প্রায় 1 মাস পর আকাশ পরিষ্কার হলো, হাঁপ ছাড়ল মানুষ। হলঘরে আবদ্ধ থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছিল গাদ্রাদা। মুক্ত বায়ু সেবনের জন্যে দ্রুত একটা ক্লোক পরে বেরিয়ে পড়ল সে। দিনের আলো মুছে যেতে তখনও 1 ঘন্টা বাকি। এদিকে যেহেতু গাদ্রাদার উপর সবসময় নজর রাখত সোয়ানহিল, একটা ক্লোক চাপিয়ে পিছু নিল সেও। 8 ঘন্টার মতো হাঁটার পর গাদ্রাদা হঠাৎ লক্ষ্য করলো আবার মেঘ জমেছে আকাশে, তুষারে বাতাস ভারী। সুতরাং ফিরতিপথ ধরল সে। ছায়ার মতো অনুসরণ করে চলল সোয়ানহিল। দেখতে দেখতে শুরু হলো তুষারপাত, পথ ঢেকে গেল বরফে। স্বাভাবিকভাবেই পথ হারিয়ে ফেললো গাদ্রাদা। ঘন্টা খানেক সে ঘোরাঘুরি করলো এদিক সেদিক, একে তাকে একে তাকে ডাকলো, কিন্তু সাড়া দিল না কেউ। অবশেষে ক্লান্ত হয়ে সে বসে পড়ল একটা পাথরের উপর। সামান্য দূরে আরেকটা পাথরের আড়ালে বসলো সোয়ানহিল। সময় গড়িয়ে চলল। কখন যেন ঘুমে জড়িয়ে এলো সোয়ানহিলের চোখ। হঠাৎ ভেঙে গেল সে ঘুম কিসের একটা নড়াচড়ায়। লাফিয়ে উঠল গাদ্রাদা। ভেসে এলো একটা পুরুষ কণ্ঠ। কে ওখানে? আমি গাদ্রাদা, আসমন্ডের কন্যা। এবারে একটা ঘোড়ার ডাক কানে এলো সোয়ানহিলের। ঘোড়াটা এগিয়ে আসতে পিঠ থেকে লাফিয়ে নামলো এরিক ব্রাইটিস। গাদ্রাদা, তুমি এখানে? হেসে উঠল সে। আরে এরিক, তুমি? বলল গাদ্রাদা। তোমাকে দেখে বড় ভালো লাগছে। একেবারে ঠিক সময়ে তুমি এসেছো। আরও পরে এলে হয়তো আর দেখতেই পেতাম না তোমাকে। মৃত্যু ঘুম ধীরে ধীরে নেমে আসছিল আমার চোখে। কি বলছো তুমি? তাহলে কি তুমি পথ হারিয়েছ? আমারও একই অবস্থা। দলছুট 3টে ঘোড়ার পিছনে এখন আর পথ খুঁজে পাচ্ছি না। ঠান্ডা লেগেছে গাদ্রাদা? সামান্য এরিক, বসো না এই পাথরটার উপর। বসে পড়ল এরিক গাদ্রাদার পাশে। হামাগুড়ি দিয়ে আরও খানিকটা এগিয়ে গেল সোয়ানহিল্ড। ক্লান্তির লেশমাত্র তার মধ্যে নেই। তুষার তখনও অবিরাম ঝরছে। মনে হচ্ছে এখানেই মৃত্যুবরণ করতে হবে আমাদের দুজনকেই, বলল গাদ্রাদা। সত্যি তাই মনে হচ্ছে, বলল এরিক। এর চেয়ে চমৎকার পরিণতির আশা আমি অন্তত আর করতে পারি না। বরফের মাঝে অসহায় মৃত্যু, না, এ পরিণতি তোমার সাজে না এরিক। মৃত্যুর সময় পাশে পাবো তোমাকে। আমার জন্য এটাই সবচেয়ে সুখের মৃত্যু। দুঃখ হচ্ছে শুধু তোমার কথা ভেবে। দুঃখ করো না ব্রাইটিস, হয়তো মৃত্যুর চেয়েও খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের ভাগ্যে। গাদ্রাদাকে আরও কাছে টেনে নিল ব্রাইটিস, জড়িয়ে ধরল বুকের সাথে। বাধা দিল না গাদ্রাদা। এ দৃশ্য দেখে খানিকটা উঠে দাঁড়ালো সোয়ানহিল্ড, কিন্তু বেশ কয়েক মুহূর্ত আপন স্পন্দন ছাড়া শুনতে পেল না আর কিছুই। শোনো গাদ্রাদা, বলল এরিক অবশেষে। ধীর পায়ে এগিয়ে আসছে মৃত্যু, তাই ওটা আসার আগেই কয়েকটা কথা বলে নিতে চাই। বলো, ফিসফিস করে বলে উঠল গাদ্রাদা। আমি তোমাকে ভালোবাসি, তাই বলছিলাম। তোমার বাহুপাশে মরার চেয়ে সৌভাগ্য আমার আর কি হতে পারে। তার আগে আমি মরব তোমার বাহুপাশে। যদি সত্যিই তাই হয়, জেনে রেখো আমিও বেশি দেরি করব না এই পৃথিবীতে।
গাধরাদা, শৈশব থেকেই ভালোবেসে এসেছি তোমাকে। বাঁচার কোনো অর্থই নেই যদি তুমি পাশে না থাকো। দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময়, এবার তুমি কিছু বলো। লুকোবো না এরিক, তোমার সব কথাই ভালো লাগছে। ফুঁপিয়ে উঠল গাধরাদা। দেখতে দেখতে ঝরঝর করে পানি গড়ালো তার দু চোখ বেয়ে। কেঁদো না, তাহলে কি তুমিও ভালোবাসো আমাকে? নিশ্চয়, জীবন তো আর বেশিক্ষণ নেই। একটা চুমো দিয়ে তাহলে ধন্য করো আমাকে। প্রথম সেই চুম্বন হলো সুদীর্ঘ আর মধুর। ফুটন্ত পানির মতো টকবক করে উঠল সোয়ান হিল্ডের রক্ত। শক্ত মুঠোয় ধরল সে কোমরে বাঁধা ছুরিটা। অর্ধেক তা বের করলো, তারপর কিভাবে আবার ঢুকিয়ে দিল খাপে। প্রচণ্ড ঠান্ডার হত্যা করার ক্ষমতাও ছুরির মতোই অভ্রান্ত। বলল সে মনে মনে, গাদ্রাদাকে মারলেই তো আর আমরা দুজন রক্ষা পেয়ে যাব না। তার চেয়ে তিনজনই বরং শান্তিতে মরি। বরফ ঢেকে দিক আমাদের যাবতীয় কষ্ট। আবার কান খাড়া করলো সনহিল। আহ, বলল এরিক। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জাগে বাঁচবার আশা। যদি অলৌকিকভাবে বেঁচে যাই হঠাৎ, শপথ করো আজকের মতোই ভালোবাসবে সারাটা জীবন। শপথ করছি এরিক, শপথ করো যত বিপজ্জনক পরিস্থিতি আসুক না কেন আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। শপথ করছি, যদি আমার প্রতি বিশ্বস্ত থাকো তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না এরিক। আর কোনো চিন্তা নেই আমার। বেশি দম্ভ করো না এরিক, তোমার সামনে দীর্ঘ জীবন পড়ে রয়েছে এখনো। আর যতই সময় যায় মানুষ হয় পরীক্ষার সম্মুখীন। তুষারপাত আরও জোরদার হলো। এরিক আর গাদ্রাদাকে মনে হতে লাগলো সাদা একটা স্তূপ। ঘোড়াটা ধবধবে। সোয়ানহিল্ডের অবস্থা প্রায় কবর হয়ে যাওয়ার মতো। বলতে পারো এরিক, মানুষ মরে কোথায় যায়? বলল গাদ্রাদা। কুমারীদের কোনো স্থান নেই ওডিনের কক্ষে। থাকেও যদি, তোমাকে ছেড়ে থাকতে কি ভালো লাগবে আমার? ভলহালার দরজা আমার মতো কৃতিত্বহীন মানুষের জন্যে বন্ধ। যেহেতু বুকে বর্ম এঁকে হাতে তরবারি উঁচিয়ে মরব না, বিলফ্রস্টের রংধনু সেতু পর্যন্ত পৌঁছাও খুব কঠিন। সুতরাং হেলায় যাব আমরা হাতে হাত রেখে। তুমি কি নিশ্চিত এরিক, মৃত্যুর পর এসব বাসস্থান খুঁজে পায় মানুষ? মাঝে মাঝে আমার কিন্তু সন্দেহ জাগে মনে। সন্দেহ আমারও জাগে। তবে একথা নিশ্চিত জানি, তুমি যেখানে যাবে আমিও যাব সেখানে। শুনে সুখী হলাম। তবু কেন যেন মনে হচ্ছে আজ রাতে আমি মরব না, কিন্তু মৃত্যু সত্যিই হবে আমার তোমার বাহুপাশে। বরফের উপর দেখলাম একটা দৃশ্য। দেখলাম তোমার পাশে শুয়ে আছি, এমন সময় হঠাৎ এগিয়ে এলো একজন, দুহাত প্রসারিত, আর সে হাত থেকে কুয়াশার মতো ঝরে পড়ছে ঘুম। দেখতে সে যেন অবিকল সোয়ানহিল্ড। ভালো করে চোখ মুছে তাকালাম, আবার নেই। দৃষ্টিভঙ্গি ছাড়া আর কিছুই নয় এটা। মানুষ দেখে এমন দৃশ্য। ভীষণ ঠান্ডা লাগছে, ভারী হয়ে যাচ্ছে চোখ। আরেকটা চুমো দাও আমাকে। দেখতে ভুল আমার হয়নি এরিক। সম্ভবত সোয়ানহিল্ডও খুব ভালোবাসে তোমাকে। সে সুন্দরী আর আমার শত্রু। ঠান্ডা ঠোঁট জোড়া এরিকের ঠোঁটে চেপে ধরল গাদ্রাদা। এই দেখো, দেখো, সমস্ত বরফ কোথায় যেন উধাও হয়ে গেছে। ধরপড় করে উঠে তাকালো এরিক। সুমেরী আলোর তীর ছড়াচ্ছে অন্ধকারের বুকে। এবারে মনে হচ্ছে দেশটা যেন আমি চিনি। ওই তো জলপ্রপাত, আর ওটা হফ মন্দির। এ যাত্রা আমরা বেঁচে গেলাম গাধরাদা। ওঠো, তুলে দিই তোমাকে ঘোড়ার পিঠে, চলো। এরিকের পিছু পিছু চলল গাধরাদা। অবুকে চোখে পড়তেই ডাক ছাড়ল ঘোড়াটা। গা থেকে ঝেড়ে দিল তুষারের কণা। গাধরাদাকে ঘোড়ার পিঠে বসিয়ে রওনা দিল এরিক। তক্ষণে উড়িয়ে পিছু নিল সোয়ানহিল্ড।
বরফ তক্ষণে উঠে পিছন নিল সোয়ানহিল্ড। বরফে পা পিছলে পড়ে গেল একবার। আতঙ্কে চিৎকার দিয়ে উঠল নিজের অজান্তে। কে চিৎকার করলো? ঘুরে দাঁড়ালো এরিক। কার যেন গলা শুনতে পেলাম মনে হলো। না, জবাব দিল গাদরাদা। রাতচরা বাজ পাখির ডাক। সব কথাই কানে গেল সোয়ানহিল্ডের। মনে মনে বলল সে, হ্যাঁ, রাতচরা এই বাজ পাখি খুবলে নেবে তোমার চোখ। অবশেষে আসমন্ডের বাড়ি যাবার রাস্তায় এসে পৌঁছালো দুজনে। এখানেই সোয়ানহিল্ড তাদের পিছু ছেড়ে পাঁচিল পেরিয়ে নামলো বাড়ির সামনের মাঠে। তারপর বড় হলঘরটা বের দিয়ে পুরুষ চলাচলের পথ ধরে সবার অলক্ষ্যে ঢুকে পড়ল ভেতরে। বাড়ির লোকজন তখন অগ্রসরমান এরিক আর গাদ্রাদাকে দেখতেই ব্যস্ত। সোজা নিজের শোবার ঘরে এসে সারা শরীর থেকে বরফ ঝেড়ে ফেলে পোশাক বদলালো সোয়ানহিল্ড। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নাঘরে গিয়ে আগুন পোহাতে লাগলো। মেয়ের জন্য খুব উদ্বিগ্ন হয়েছিল আসমন্ড। একটা অনুসন্ধানী দল পাঠাবার কথা ভাবছিল মনে মনে। এমন সময় এরিকের সাথে গাদ্রাদা এসে পৌঁছাতে বুকের উপর থেকে একটা ভার নেমে গেল তার। সামান্য গোপন রেখে ঘটনাটা খুলে বলল গাদ্রাদা। এরিককে বাড়ির ভেতর নিয়ে গেল আসমন্ড। সোয়ানহিল্ডের খোঁজ করলো সে, কিন্তু তার কথা কেউ জানে না। মনটা আবার খারাপ হয়ে গেল, কারণ সোয়ানহিল্ডকেও সে সমান ভালোবাসে। বাড়ির সবাইকে তার খোঁজে বেরিয়ে পড়তে বলল আসমন্ড। কিছুক্ষণ পর এক বৃদ্ধা এসে জানালো সোয়ানহিল্ড রান্নাঘরে আছে। বলতে বলতে এসে উপস্থিত হলো শুভবসনা সোয়ানহিল্ড, মুখখানা ফ্যাকাশে। কোথায় গিয়েছিলে সোয়ানহিল্ড? বলল আসমন্ড। আমি ভাবছিলাম গাদরাদার মতো তুমিও পড়েছ তুষার ঝড়ের কবলে। বাড়ির সবাই গেছে তোমাকে খুঁজতে। না, আমি গিয়েছিলাম মন্দিরে, মিথ্যে জবাব দিল সে। খুব অল্পের জন্য তাহলে রক্ষা পেয়েছে গাদরাদা। অশেষ ধন্যবাদ ব্রাইটিসকে। প্রিয় বোনটিকে হারালে এই পৃথিবী দুঃসহ হয়ে উঠত। কয়েক ধাপ এগিয়ে চুমো খেলো সে গাদরাদাকে। ঠোঁট তার বরফের মতো ঠান্ডা, চোখ জ্বলছে ধকধক করে। সবাই পিছিয়ে গেল গাদরাদা। 3 নৈশভোজনের সময় হয়েছে। প্রত্যেকেই ব্যস্ত নিজ নিজ খাবার নিয়ে এদিক থেকে সেদিক যাচ্ছে। আর ঘুরে ঘুরে এরিককে দেখছে গাদরাদা। ওদিকে দুজনকেই লক্ষ্য করছে সোয়ানহিল্ড। ভোজনের পর সবাই এসে ভিড় জমালো উনুনের চারপাশে। গাদরাদা বসলো এরিকের গা ঘেঁষে। কোনো কথা হলো না তাদের মধ্যে। পাশাপাশি বসতে পেরেই যেন তারা পরম সুখী। আসমন্ড আর বিয়নের পাশে বসে এই দৃশ্য দেখে ঠোঁট কামড়ালো সোয়ানহিল্ড। দেখো বাবা, বলল সে, জোড়াটা চমৎকার, তাতে কোনো সন্দেহ নেই, জবাব দিল আসমন্ড। এরিক এরিক ব্রাইটেজের মতো যুবক কয়টা আছে? গাদ্রাদার মতো সুন্দরী বা এ অঞ্চলে আর কোথায়? অবশ্য তোমার কথা আলাদা। গাদ্রাদার সাথে আমার তুলনা করো না বাবা। তবে এরিকের সাথে ওকে মানাবে খুব ভালো। বকবক করো না, ধমক দিল আসমন্ড। এরিকের সাথে গাদ্রাদা, এসব কথা তোমাকে কে বললো? কেউ বলেনি বাবা। চোখে দেখে আর কানে শুনে নিশ্চিত হয়েছি। ওদের দিকে একবার তাকালেই বুঝতে পারবে। শুধু প্রেমিক প্রেমিকারাই বসে থাকে ওভাবে। এরিকের কাঁধে চিবুক রেখে একদৃষ্টে তার মুখের দিকে তাকিয়েছিল মুগ্ধ গাদ্রাদা। সাধারণ একজন কৃষককে বিয়ে করার মতো রুচি আমার বোনের আছে বলে মনে হয় না। তবে এই কথা ঠিক যে এরিকের শরীরে রয়েছে দুই মানুষের শক্তি, বলল ব্রিয়ন। শক্তি আর সৌন্দর্যের জন্য এরিককে সে পছন্দ করে না। চোখ আর কান অনেক সময় ভুল বোঝায় মানুষকে। আসমন্ড বলল সোয়ানহিল্ডের উদ্দেশ্যে। অতএব ধারণা তোমার ঠিক নাও হতে পারে। এরিক, এদিকে এসো। আমাদের বলো, তুষারপাতের সময় কিভাবে দেখা হলো তোমার গাদ্রাদার সাথে? উঠে আসার ইচ্ছে এরিকের ছিল না, কিন্তু গাদ্রাদা বলল যাও। সুতরাং সামান্য গোপন রেখে ঘটনাটা খুলে বলল এরিক। আগামীকাল সকালে গাদ্রাদাকে বিয়ের প্রস্তাব দিতে চায় সে। যদিও ফলাফল খুব খুব একটা সুবিধার হবে বলে
তার মনে হয় না? আমার এবং আমার পরিবারের খুব বড় একটা উপকার করেছো তুমি। তীক্ষ্ণ দৃষ্টিতে এরিককে লক্ষ্য করতে করতে বলল আসমন্ড। মেয়েটা আমার যদি প্রাণ হারাতো, ব্যাপারটা হতো অত্যন্ত পীড়াদায়ক। আমার বংশের সাথে সামঞ্জস্যপূর্ণ ধনী কোনো লোকের সাথে ওর বিয়ে দেবো বলে মনস্থ করেছি। তবে যে উপকার তুমি করেছো তার জন্যে এই না উপহার। এমন আরেকটা উপহার গাদ্রাদার স্বামী তোমাকে দেবে তার বিয়ের দিন। বাহু থেকে থেকে একটা তাগা খুলে নিল আসমন্ড। বুকটা কেঁপে উঠল এদিকের, কিন্তু কথা বলল সে পরিষ্কার কণ্ঠে। টাকাটা আপনি ফেরত নিন। ওটা পাবার মতো উপযুক্ত কোনো কাজ আমি করিনি। তবে একদিন হয়তো এমন সময় আসবে যখন এই টাকার চেয়ে অনেক মূল্যবান জিনিস চাইব আমি। আমার উপহার কেউ ফেরত দেয়নি কখনো। রেগে গেল আসমন্ড। ধনী এই কৃষকটির অনেক সোনা আছে। সাগরকে মাছ উপহার দিয়ে কোনো লাভ নেই বাবা। দাঁত খিঁচিয়ে বলল বিয়ন। না বিয়ন, ঠিক তা নয়, জবাব দিল এরিক। তবে কৃষক আমরা ঠিকই। আমার বাবা থরগ্রিমার আয়রন তো কৃষকই ছিল। কথা হলো নিজে দেওয়ার সামর্থ্য নেই এমন উপহার আমি নিই না। সুতরাং টাকাটা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যা ভালো বোঝো, বলল আসমন্ড। গর্ব একটি চমৎকার ঘোড়া, যদি তাকে চালানো যায় নিখুঁতভাবে। টাকাটা আবার পড়ল সে। একে একে গতেরা চলে গেল বিশ্রাম নেয়ার জন্যে। মায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল সানহিল। একটা বুদ্ধি এসেছে মাথায়, বলল গ্রোয়া। ওসপাকার ব্ল্যাকটুথের সাথে গাদারদার বিয়ে হবার আগ পর্যন্ত এরিক আর মেডালহফে আসার কথা চিন্তাও করবে না। তাহলে এরিকের দেখা পাবো কি করে? ওকে না দেখলে আমি যে থাকতে পারি না। প্রেম কাতর গর্ধব, জেনে রাখ এরিক যদি এখানে ঘন ঘন আসে আর কথা বলে গাদরাদার সাথে, তোর আশা ভরসা সব শেষ হয়ে যাবে। তুই সুন্দরী সত্যি, কিন্তু গাদরাদা তোর চেয়ে অনেক বেশি সুন্দরী। না না, খিদের জ্বালা শুরু না হওয়া পর্যন্ত নেকড়ে থেকে মেষকে দূরে রাখতেই হবে। সর্বশ্রেষ্ঠ শিকার হাতছাড়া হয়ে যাবার পর কাজ চালিয়ে নিতে চাইবে সে ভালো শিকার দিয়ে। তাই হবে মা। কোলব্যাক পাহাড়ে যখন বসেছিলাম গাদরাদার পেছনে, মনে হচ্ছিল এই ছুরি দিয়ে খতম করে দিই ওকে। দ্রুত মুক্তি পেয়ে যেতাম তাহলে। দ্রুত ডেকে আনছিস নিজের সর্বনাশ। তোর যা বুদ্ধি, তোকে পেলে দেখছি এরিকেরই কপাল পুড়বে। শোন, এসব কাজের জন্য অপেক্ষা করতে হয়। আঘাতে যদি হানতে হয়, ব্যর্থ হওয়া চলবে না। মনে রাখিস, শক্তির চেয়ে বুদ্ধি অনেক বেশি কার্যকর। ডাকিনী বিদ্যার কাছে সততা হার মানে। এখন আমি যাব আসমন্ডের কাছে। কাল সকালে দেখবি রেগে কেমন টং হয়ে আছে সে। গুরুয়া গেল প্রহিত আসমন্ডের সাথে দেখা করতে। আসমন্ড শুয়েছিল, উঠে বসে জানতে চাইল গ্রোয়ার আসার কারণ। আমি এখানে আসি তোমার টানে আসমন্ডু, তোমার বাড়ির টানে। যদিও তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, আমার ভবিষ্যৎবাণীর সাহায্যে নানাভাবে উপকৃত হওয়া সত্ত্বেও। যাই হোক, এখন বলো, তুমি কি গাদরাদার সাথে ওই কৃষকটার বিয়ে দিতে চাচ্ছ? এমন কোনো কথা আমি ভাবিনি, বলল আসমন্ডু। তাহলে তুমি কি জানো তুষারপাতের সময় তোমার কন্যাটি বসেছিল এরিকের কোলে? খুব সম্ভব কাজটা সে করেছে উষ্ণতা লাভের আশায়। মৃত্যু শিওরে দেখে মানুষ ভালোবাসার স্বপ্ন দেখে না। কে দেখেছে ওদের? সোয়ানহিল লজ্জায় লুকিয়েছিল ওদের পেছনে। ওর ধারণা শিগগিরই দুজনের বিয়ে হওয়া উচিত। বোকা তুমি আসমন্ড। তরুণ হৃদয়ের উষ্ণতার কাছে বরফের শীতলতা হার মানে। তুমি অন্ধ, নইলে বুঝতে পারতে। নির্বাধার উন্মুখ পাখিদের মতোই দুজন দুজনের প্রতি আকৃষ্ট। তাহলে তো মুশকিলের কথা, বলল আসমন্ড। ওদের দেখলেই মনে হয় ওরা যেন সৃষ্টি হয়েছে একে অপরের জন্যে। তোমার যখন এরকম মনে হয় তখন আমার আর কি বলার থাকতে পারে? শুধু আফসোস, এত সুন্দরী একটি মেয়ে পানিতে ভেসে যাবে।
তোমার অনেক শত্রু আছে আসমন্ডু। ঐশ্বর্য আর প্রতিপত্তির জন্যে অনেকে তোমাকে ঘৃণা করে। সুতরাং মেয়েটিকে কি তেমন কারো সাথে বিয়ে দেওয়া উচিত নয়? বিপদের সময় তোমার শত্রুদের বিপক্ষে যে প্রতিরোধের দেয়াল গড়ে তুলতে পারে। আপন বাহুবলের প্রতি আমার বিশ্বাস আছে, অপরের সাহায্য চাইব কেন? এখন বলো, কেমন মানাবে ওদের দুজনকে? তোমার কাছে লুকোবো না, যদিও আজ রাতে খুব খারাপ ব্যবহার করেছি ওর সাথে। এরিক ব্রাইটিস আর গাদ্রাদার বিয়ে হলে খুশি হব। বরাবরই ছেলেটাকে ভালো লাগে আমার। জীবনে অনেক উন্নতি করবে ও। শোনো আসমন্ডু, তুমি নিশ্চয় ওসপাকার ব্ল্যাকটুথের নাম শুনেছ। শুধু নামই শুনিনি, ওকে আমি চিনি। শক্তি, ঐশ্বর্য আর প্রতিপত্তির যেমন তার জুড়ি মেলা ভার, কুৎসিত তার মতো দুটো নেই। বহু বছর আগে একসঙ্গে এক ভাইকিং অভিযানে বেরিয়ে পড়েছিলাম আমরা। সেই অভিযানে এমন সব কাণ্ড করেছিল ওসপাকার, ভাবলে আজও রক্ত হিম হয়ে আসে। সময়ের সাথে সাথে মানুষের মেজাজ বদলে যায়। যতদূর জানি গাদ্রাদাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে ওসপাকার, যেহেতু সব কিছুই এখন তার হাতের মুঠোয়। গৃহিণী হিসেবে সে পেতে চায় আইসল্যান্ডের সর্বশ্রেষ্ঠা সুন্দরীটিকে।